প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে পাইপলাইনে জ্বালানি তেল এলো ঢাকায়। বিপিসির বাণিজ্যিক কার্যক্রমে স্বয়ংক্রিয় পদ্ধতির উদ্বোধন। রাজশাহী নগরীর একটি ভবনে যৌথ বাহিনীর অভিযান, দেশি বিদেশি অস্ত্রসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার। আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধ বনানীর সীসা লাউঞ্জে রাব্বি হত্যা। ব্রিফিংয়ে র্যাব 2 আসামি গ্রেপ্তারের পর বাকিদের ধরতেও অভিযান চলছে। সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মতিথিতে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা। জন্মাষ্টমী উৎসব ঘিরে নানা আয়োজন। যুদ্ধবিরতির সিদ্ধান্ত আসেনি ট্রাম্প পুতিন বৈঠকে। অগ্রগতির দাবি মার্কিন প্রেসিডেন্টের। আলাস্কা থেকে জিতেই ফিরেছেন রুশ প্রেসিডেন্ট, বলছে সিএনএন। শিরোনাম শুনছিলেন, স্বাগত। এখন ঢাকায় আপনাদের সাথে আছি তানজিম শাফিন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকায় শুরু হলো জ্বালানি তেল সরবরাহের বাণিজ্যিক কার্যক্রম। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা ওয়েলের ডেসপাস টার্মিনাল থেকে ঢাকা অঞ্চলে তেল সরবরাহের এই কার্যক্রম উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এর মধ্য দিয়ে জ্বালানি তেল সরবরাহের স্বয়ংক্রিয় বা ডিজিটাল ব্যবস্থায় প্রবেশ করল বিপিসি। আগে 1.5 থেকে 2 দিন লাগলেও এখন তেল সরবরাহের সময় লাগবে মাত্র 12 ঘন্টা। অপচয় ও চুরি রোধের পাশাপাশি বিপিসির সাশ্রয় হবে 250 কোটি টাকা। পদ্মা ওয়েলের তত্ত্বাবধানে প্রকল্পটির বাস্তবায়ন করেছে সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। এই তেল চট্টগ্রামের পতেঙ্গা থেকে প্রবাহিত হয়ে আপনারা যদি একটু গোল একটু রাউন্ড করলে সবাই আসবে। গণতন্ত্রের যাত্রাপথে বাধা এলে জনগণ রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি আরও বলেন, যারা নির্বাচন নিয়ে নানা কথা বলছেন তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে ও তার সুস্থতা কামনায় রাজধানীর নয়াপল্টনে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। এই গণতন্ত্রকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, অত্যন্ত শক্তিশালী হিসাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সাম্যের ভিত্তিতে, তাহলে এই গণতন্ত্রের জন্য আমাদেরকে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের পৈতৃক বাড়িসহ আশপাশের এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনী। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবে যে অভিযান এখন কোন পর্যায়ে আছে, অভিযানে কি পাওয়া গেল, যৌথ বাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা? শাফিন, যেই তৎপরতা আমরা সকাল 9টা থেকে দেখছিলাম, এখন দেখছি সেটি খানিকটা স্থির হয়েছে এবং এই কাদিরগঞ্জে যে ডক্টর ইংলিশ যে কোচিং সেন্টারটি রয়েছে, সেখানে আসলে কিছু বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে, আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। সেটির ভিত্তিতে এখন যৌথ বাহিনী সেখানে অভিযান পরিচালনা করছে এবং আমাদেরকে এখন পর্যন্ত যেটি জানানো হয়েছে যে সেখানে সেনাবাহিনী এবং পুলিশের যে যৌথ বাহিনী সিআরটি, তারা সেখানে যে বিস্ফোরক দ্রব্যগুলো রয়েছে সেগুলো নিষ্ক্রিয় করার কাজ করছেন এবং সেটি করা হলে তারপরে সাংবাদিকদেরকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হবে বা তাৎক্ষণিকভাবে সবকিছু জানানো হবে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই কোচিং সেন্টারের যিনি মালিক মুনতাসির আলম অনিন্দ, তিনি
খায়রুজ্জামান লিটনের সাবেক মেয়রের চাচাতো ভাই, যিনি এই অনিন্দের বাবা শফিউল আলম লালটু, যিনি কিনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ছিলেন। এবং দীর্ঘদিন থেকে কিন্তু এই যে মুনতাসির আলম অনিন্দ, তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ডক্টর রেজাউল করিম সিদ্দিকী, সেটির হত্যা মামলার তিনি আসামি। এছাড়াও বিভিন্ন সময় কিন্তু জঙ্গি তৎপরতায় যৌথ বাহিনীর নানা অভিযানে কিন্তু তিনি অভিযুক্ত এবং তাকে একবার গ্রেফতারও করা হয়েছে এই বিষয়ে। এবং আজকে সকাল থেকে আমরা দেখছি যে সেখানে এই কোচিং সেন্টারটিকে ঘিরে আশপাশে যে সমস্ত ছাত্রাবাসগুলো রয়েছে সেটির অভিযান আসলে চলছিল। এবং সেখান থেকে এখন পর্যন্ত আমরা যেটি জানি যে বিভিন্ন বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, বাইনোকুলার, বিভিন্ন সিম, মনিটর এবং বিভিন্ন বিস্ফোরক তৈরি করার যে সরঞ্জামগুলো সেগুলো আসলে পাওয়া গেছে। ঠিক এই ভেতরেই কিন্তু আমরা যেটি আসলে লক্ষ্য করছি যে এখানে নিষ্ক্রিয় করার জন্য, বিস্ফোরক দ্রব্যগুলো নিষ্ক্রিয় করার জন্য কাজ চলছে। এবং আমাদেরকে জানানো হয়েছে যে এইটি নিষ্ক্রিয় হওয়ার পরে বা যখন এটি নিরাপদ হবে তখনই সাংবাদিকদেরকে এখানে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে বা এই বিষয়ে ব্রিফ করা হবে যে আরও কি পাওয়া গেল এবং কি কারণে এই অভিযান এবং কিভাবে কাকে কি উদ্ধার করা হলো, এটার বিস্তারিত তারা আমাদেরকে জানাবেন। তো শাফিন, এই ছিল রাজশাহীর কাদিরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীতে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাড়ি ও আশপাশের এলাকায় যৌথ বাহিনীর অভিযান নিয়ে জানাচ্ছিলেন রাকিবুল হাসান। সিলেটের উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ধোপাগুলে বালি দিয়ে চেপে রাখা সাদা পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ নিয়ে আরও জানাতে ধোপাগুল থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, পাথর উদ্ধার অভিযানের সবশেষ পরিস্থিতি আমাদেরকে বিস্তারিত জানাবেন। শাফিন, দেখুন পাথরগুলো রাখার কথা কোথায়? এখানে কিন্তু আমরা জানতাম যে পাথর কুয়ারি রয়েছে, সেই নির্দিষ্ট কুয়ারিতে রাখা হয়। কিন্তু এখন দেখুন, আমি একটু আপনাকে দেখাই যে এটা একটা বাঁশঝাড় এবং একটি বাড়ির ঠিক উঠোন বলা যায় বা বাড়ির যে আঙিনা, সেখানে কিন্তু এই পাথরগুলো, সাদা পাথরগুলো শোভা পাচ্ছে। আমি যদি একটু হাত দিয়ে আপনাকে নিয়ে দেখাতে চাই, সেক্ষেত্রে এই যে পাথরটি, এই পাথরটি কিন্তু এখানে বাড়িতে একদম বাড়ির মধ্যে আনা হয়েছে এবং এখানে যারা যৌথ বাহিনী সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে অভিযান পরিচালিত করছেন এবং ইউএনও নেতৃত্বে, সিলেট সদর উপজেলার যে ইউএনও মহোদয় রয়েছেন তার নেতৃত্বে কিন্তু আজকের এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এবং আমরা এখানে সকাল থেকেই দেখছিলাম তারা বিভিন্ন ক্রাশার মেশিনে এবং ক্রাশার মিলে তারা অভিযানটি পরিচালিত করেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে একটি গ্রামে, এটা মহালদিক নামে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামের ভিতরে কিন্তু এসে তারা যখন অভিযানটি পরিচালিত করেছেন তখন তারা চাঞ্চল্যকর কিছু তথ্য পান। সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আজকে এই পাথর যারা লুট করেছে এগুলো এখানে এসে তারা দেখতে পান। এবং এখানে স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায় যে তারা বলছেন কে বা কারা এনে ফেলেছে তারা কিছুই জানেন না, হঠাৎ করে দেখেন যে ট্রাক দিয়ে নিয়ে আসা হয়েছে। তো এই বিষয়ে আসলে এখানকার যিনি ইউএনও মহোদয় রয়েছেন খুশনুর রুবাইয়াত, ওনার সাথে আমরা একটু আলাপ করব কি পরিস্থিতি এই মুহূর্তে চলছে সিলেটে এবং বাসাবাড়িতে কিভাবে আসলে পাথর লুটের ঘটনা ঘটেছে সে বিষয়ে আমরা জানতে চাবো আসলে কি ঘটেছিল। এবং এই যে বাসাবাড়িতে এইভাবে সাদা পাথর নিয়ে আসা, সাদা রত্ন যেটিকে বলা হয়, এটি আসলে কতটা অবাক করেছে সবাইকে? আসলে এখানে বাসাবাড়িতে নিয়ে আসা হয়েছে, মানে এই বাড়ির মালিক যিনি আছেন তিনি এটার সাথে জড়িত। আমরা তার নাম নিয়েছি। আসলে অবাক করার মতো বিষয় যে এখানে পাথর নিয়ে আসা হয়েছে। আমরা ক্রাশিং জোনে দেখছিলাম এবং ক্রাশিং জোনে আমরা অভিযান যেহেতু পরিচালনা করেছি এর আগেও অনেকবার, আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি, এই কারণে পাথরগুলা ভাঙ্গা সম্ভব হয় নাই। আপনারা জানেন যে জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমরা একাধিকবার এই বিদ্যুৎ সংযোগগুলা বিচ্ছিন্ন করেছিলাম, অবৈধ ক্রাশিং মেশিন যেগুলো ছিল, এই কারণে আসলে তারা ভাঙতে পারেনি। এবং এটা পার্শ্ববর্তী গ্রামে যখন তারা বুঝলো যে আমরা অভিযান করব তখন ধুপাগুলের পার্শ্ববর্তী গ্রামে তারা এটা নিয়ে এসেছে। তো আমরা পাথরটা ধরেছি, আমরা এটা ভুলাগঞ্জে ফেরত পাঠাবো এবং আমরা যে যারা এই কাজের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে আপনার সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাহিনী রয়েছে, কারা কারা এখানে যুক্ত আছেন বা পরিবেশ অধিদপ্তর আছেন কিনা বা কোন কোন বাহিনী যুক্ত আছেন এবং কত সময়ব্যাপী এই অভিযানটি পরিচালিত হবে? এখানে সেনাবাহিনী আছেন, পরিবেশ অধিদপ্তর আছে, পুলিশ আসার কথা রয়েছে, পুলিশ এখনো এসে পৌঁছায়নি। আর হলো এখানে দুইটা অভিযান পরিচালনা হচ্ছে, একটা আমার নেতৃত্বে, একটা সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে, সিলেট সদরের নেতৃত্বে। আর
দিনব্যাপী অভিযান পরিচালনা হবে, আর চেকপোস্ট 24 ঘন্টাই হচ্ছে। ঠিক আছে, দেখলেন শাফিন, এখানে কিন্তু বাসা বাড়িতেও পাথর এনে রাখা হয়েছে এবং ইউএনও যেটি বলছিলেন যে আসলে যারা জড়িত হয়তো বা বাড়ির মালিকরা এখানে জড়িত রয়েছেন বা স্থানীয়রা কেউ কেউ হয়তো বা জড়িত থাকতে পারেন, এবং এই বিষয়টি কিন্তু বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে পুরো শহর সিলেট জুড়ে। আপনি জানেন যে গতকালও আমরা কিন্তু কোম্পানিগঞ্জের একটি গ্রামে এই জিনিসটি পেয়েছিলাম, এবং আজকে কিন্তু আমরা এখানে এসেও সেই একই চিত্র দেখতে পাচ্ছি, যেটি আসলে বেশ অভিনব কায়দায় পাথর লুট বলা যায়। তো আমরা হয়তো বা পরবর্তীতে আবারও জানাতে পারবো অভিযানের সর্বশেষ তথ্য। শাফিন, এই ছিল আপাতত আমার কাছে পাথর লুটের বা পাথর অভিযানের সবশেষ। সিলেটের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হচ্ছে লুটকৃত সাদা পাথরে, নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। পূর্ববিরোধ সীসা লাউঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে সীসা লাউঞ্জে রাব্বি হত্যাকাণ্ড। সকালে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানায় র্যাব। শুক্রবার বিকেলে কুমিল্লায় অভিযান চালিয়ে 2 আসামিকে গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্ত শেষে আজ সকালে ব্রিফ করে সংস্থাটি। র্যাব 1-এর অধিনায়ক কর্নেল আশিকুর রহমান আরও জানান, হত্যার পর 2 আসামি কুমিল্লায় পালিয়ে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের বিষয়ে তোড়জোড় চলছে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোর 4:30টার দিকে বনানীর 11 নম্বর রোডে অবস্থিত সীসা লাউঞ্জটির 2য় তলার সিঁড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রাব্বি ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন। হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি মুন্নাকেও কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গামুরুয়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য যে বর্ণিত হত্যা মামলা রুজু হওয়ার পর অতি দ্রুততার সাথে উক্ত ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামি মুন্না এবং হামজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 1। পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম রাহাতকে হত্যা করা হয়েছে বলে আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন। গ্রেপ্তারকৃত আসামি মুন্না এবং হামজাকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ডিএমপি ঢাকার বনানী থানার অফিসার ইনচার্জের নিকট হস্তান্তর করা হবে। চট্টগ্রামের বাকলিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্লাস্টিক ও ঝুটের 3টি কারখানা। পড়েছে কয়েকটি বসতঘরও। ফায়ার সার্ভিস জানায়, পানির উৎস না থাকা ও ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। হোসাইন জিয়াদের প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার মধ্যরাতে এভাবেই দাউ দাউ জ্বলে ওঠে প্লাস্টিকের কারখানা। নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোডের পাশে রাত 1:30টায় আগুনের সূত্রপাত। প্লাস্টিক কারখানার আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের ঝুট গুদাম, গাড়ির গ্যারেজ, বসতঘর ও প্লাস্টিকের আরেকটি গুদামে। প্রায় 8 ঘন্টা পর সকাল 9টায়ও আগুন জ্বলতে দেখা যায় কারখানার ভেতরে। প্রচণ্ড ধোঁয়ায় ঢাকা পড়ে আশেপাশের এলাকা। আগুনের তীব্রতা বেশি হওয়ায় গুদাম থেকে কিছুই বের করা যায়নি। পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। খবর পেয়ে নগরীর 3টি স্টেশন থেকে ছুটে আসে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। আশেপাশের লোকজনও যোগ দেয় আগুন নেভানোর কাজে। সিটিতে যত ফায়ার সার্ভিস আছে সব আছে, অনেক প্রশাসন আছে। এই 1:30 থেকে এই পর্যন্ত যুদ্ধ করতেছে। রাত্রে কাজ করে গেছে, এখন সকালে কাজের জন্য আসে থেকে ফ্যাক্টরি চলে গেছে। এখানে পানির সংকট ছিল, এখানে আশেপাশে কোনো পুকুর ছিল না। এ সময় গোডাউনের পাশে কয়েকটি বসতঘরও পুড়ে যায়। কোনো রকম জীবন বাঁচাতে পারলেও পুড়ে ছাই হয়েছে সহায় সম্বল। বসতঘরের পাশে ঝুঁকিপূর্ণ কারখানা কেন, এমন প্রশ্ন বাসিন্দাদের। এখানে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, বাড়ি ঘর, ইন্ডাস্ট্রি, সব কিছু, টাকা পয়সা, ফার্নিচার সব কিছু, ফ্রিজ টিরিজ। এই যে ফ্যাক্টরিটার কারণে আজকে মনে করো এই যে আমার ঘরের অবস্থা আপনারা দেখতে আছেন, তাহলে আমি নিরহ মানুষ, আমার এখন কে আইনা দিবে, কে খাওয়াবে, কে দিব? এই যে গোডাউনটা আছে আমরা আর দিব না এটা, কারণ আমাদের জীবন ঝুঁকি নিতে আমরা চাই না। ফায়ার সার্ভিস জানায়, আগুনের ভয়াবহতায় একের পর এক কামাল বাজার, চন্দনপুরা, কালুরঘাট, আগ্রাবাদ থেকে ইউনিটগুলো কাজে যোগ দেয়। তবে এত পানির উৎস না থাকা ও ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। একটি জুট গাড়াউন নাসি সদাগরের, একটি গাড়ির ওয়ার্কশপ জীবন কান্তি দাসের, কিছু প্লাস্টিক বানাই টানাই বলতেছে তারা, তাদের বাসায় এটা মহিউদ্দিনের, আর কিছু বাঙ্গারের গোডাউন। কোডিং পেজে আমরা জানতে পারবো যে কারণ কি, কোথা থেকে উৎস লেগেছে, কি ধরনের ক্ষতি হয়েছে।
আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। উজান থেকে নেমে আসা ঢলে ফরিদপুরে এখনও বাড়ছে নদ নদীর পানি। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন জেলার 4 উপজেলার হাজারো মানুষ। এদিকে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কিছুটা কমলেও এখনও পানিবন্দী অন্তত 15,000 পরিবার। এ নিয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে মফিজুর রহমান শিপন ও চাঁপাইনবাবগঞ্জের আলিমনগর ঘাট এলাকা থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। শুরুতে শিপনের কাছে যাব। শিপন, জানাবেন যে ফরিদপুরের নিম্নাঞ্চলগুলোর এখন কি পরিস্থিতি? যারা বন্যা কবলিত বা পানিবন্দী রয়েছেন তাদের সহায়তায় প্রশাসন কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা? আপনি জানেন যে ফরিদপুরের মানে উজান থেকে নেমে আসা পানি মূলত ফরিদপুর রাজবাড়ীর 6টি উপজেলার প্রায় 15টি ইউনিয়নে পানি প্রবেশ করেছে এবং এই ইউনিয়নগুলো মূলত পদ্মা নদী বেষ্টিত এবং নদ নদীর তীরবর্তী অঞ্চল বলা চলে আর কি। তো ফরিদপুরের ফরিদপুর জেলার যে সদর উপজেলা নর্থ চ্যানেল, ডিগ্রিচরের 2টি ইউনিয়ন এবং চরভদ্রেশ্বরের 3টি ইউনিয়ন, এরপরে সদরপুর এবং আলফাডাঙ্গার বাকি ইউনিয়নগুলোতে মূলত পানি প্রবেশ করেছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চরভদ্রেশ্বর এবং সদরপুর উপজেলাগুলোতে। ওই অঞ্চলের পদ্মার তীরবর্তী অঞ্চল, এর পাশাপাশি পদ্মার চরাঞ্চলে পুরো পানি যেদিকে তাকায় সেদিকে কিন্তু পানি এখন দেখা মিলবে আর কি। তো আমি চরবাসীর সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে পানি বৃদ্ধির ফলে মূলত তাদের চলাচলের ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে। পাশাপাশি অসুস্থ রোগীদের দ্রুত শহরে নিয়ে আসার যে ব্যবস্থা এখন নেই বললেই চলে, এমনটি তারা জানিয়েছেন। তো চরের মানুষের কিন্তু জীবিকার অন্যতম উৎস হচ্ছে গবাদি পশু পালন। এই চরের গত 10 দিন টানা পানি জমে যাওয়ার কারণে মূলত চরের যে গোখাদ্যের যে সাদা সবুজ ঘাস ছিল সেটি কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে এবং যে স্বাভাবিকভাবেই ওইখানে যে গবাদি পশুগুলো আছে তাদের খাদ্য সংকট দেখা দিয়েছে। তারা কিন্তু বাধ্য হয়ে উচ্চ মূল্য দিয়ে কিন্তু গোখাদ্য শহর থেকে কিনে নিয়ে কিন্তু তারা তাদের গৃহপালিত পশুটিকে খাওয়ানো হচ্ছে, এমনটি আমাদের জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হুসাইনের সঙ্গে। তিনি বলেছেন যে আজকেও গত 24 ঘন্টা কিন্তু আজকে যে মাপটি তারা আমাদেরকে দিয়েছেন সেখানে কিন্তু ফরিদপুরের পদ্মা নদীতে 4 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আড়িয়াল খাত এবং মধুমতি নদীতেও কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে, যে কারণে কিন্তু তীরবর্তী অঞ্চলে মানুষ কিন্তু প্রতিদিনই কিন্তু তারা নানা পদের সমস্যা অর্থাৎ পানি জাতীয় নানা পদের সমস্যা তারা ভুগছে। পাশাপাশি আরেকটা কথা বলে রাখতে চাই, চর অঞ্চলে কিন্তু এই সময়টি কিন্তু সাপ সহ এই জাতীয় যে প্রাণীগুলো আছে, ভয়ঙ্কর প্রাণী আছে, সেই প্রাণী কিন্তু আবির্ভাব দেখা দিয়েছে এবং মানুষ কিন্তু সমস্যার মধ্যে পড়ছে এমনটি বলছে। আর ভাঙন রোধে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তারা বলছে বিভিন্ন জায়গায় জিও ব্যাগ ফেলছে। তো যদিও প্রবল স্রোতের কারণে সেই জিও ব্যাগ আসলে খুব একটা কাজে আসছে বলে মনে করে না স্থানীয়রা। তো এই ছিল ফরিদপুরের পানি বৃদ্ধি সর্বশেষ খবরাখবর। এবারে চাঁপাইনবাবগঞ্জের খবর জানবো। সোহান, জানাবে যে জেলায় কত মানুষ পানিবন্দী রয়েছেন? পানি উন্নয়ন বোর্ড কি বলছে? এই বন্যার পানি নেমে যেতে কতদিন সময় লাগতে পারে? সাফিন, চাঁপাইনবাবগঞ্জের 2 উপজেলায় প্রায় 15,000 মানুষ ইতিমধ্যেই পানিবন্দী হয়ে পড়েছেন। তারা পানিবন্দী হয়ে একদম ভোগান্তিতে পড়েছেন, ঘর থেকে বের হতে পারছেন না। তাদের খাবার সংকট দেখা দিয়েছে, ওষুধ সংকট দিয়েছে, বাড়ছে পানিবাহিত রোগ। আমরা এ বিষয়ে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। তারা বলছেন গত 24 ঘন্টায় 2 সেন্টিমিটার পানি কমে এসেছে। আর এখন যে পদ্মা প্রবাহিত হচ্ছে এটি মূলত বিপদসীমার 35 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যেহেতু খাবার পানি এবং ওষুধ সংকট রয়েছে, তাদের মাঝে যদি এসব বিতরণ করা হয় তাহলে তাদের ভোগান্তি কমে আসবে। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন ওষুধ কিংবা খাবার পানি এবং খাবার বিতরণ করা হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই যে এলাকাটি দেখছেন এই এলাকাটি অত্যন্ত দুর্গম চর, এখান থেকে আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা হাসপাতাল অনেকটা দূরে হয়ে যায়। সেক্ষেত্রে এখানে যদি একটা মেডিকেল টিম বসানো যায় তাহলে তাদের উপকারে আসবে। কারণ যে বাসিন্দাগুলো পানিবন্দী হয়ে পড়েছেন অত্যন্ত গরিব, একটি গরু কিংবা 2-3 মানুষ একটি ঘরে বসবাস করছেন, সেই ঘরেও কিন্তু আসলে পানি ঢুকে গেছে। আমরা স্থানীয় কয়েকজন বাসিন্দা বলছিলেন যে গত 4-5 দিন ধরে তাদের ঘরে চুলো জ্বলে না, কারণ যে জায়গায় তারা চুলো জ্বালাতেন গ্রামীণ চুলো সেই জায়গাতেও ইতিমধ্যে পানি ঢুকে পড়েছে। এখানকার আসলে কৃষিজমির যে ক্ষতি হয়েছে এটি আসলে বলে বোঝানো যাবে না। এখানকার কৃষিজমি প্রায় 2000 হেক্টর ডুবে গিয়েছে।
এখন আউশ ধানের মৌসুম চলছে। এই আউশ ধানের মৌসুমে এই এলাকার বাসিন্দারা, এই এলাকার কৃষকরা আসলে ঋণ করে আসলে এই ধান রোপণ করেছিলেন, তা এই ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। তো সাফিন, এই ছিল চাঁপাইনবাবগঞ্জের পদ্মা এলাকায় থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। উজান থেকে বয়ে আসা ঢলে নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও ফরিদপুরে। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সোহান মাহমুদ ও মফিজুর রহমান শিপন। এদিকে রাজধানীর প্রেস ক্লাবে ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি ও শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সরাসরি যাব সেখানে। জীবন দিল, এই উপলব্ধি তো সবার হওয়া উচিত। আজকে আমরা যেখানে যাই শুনি একটি সংগঠনের লোক তারা বসে আছে, ডিসি কে বলছে যে এটা একটা বিশেষ রাজনৈতিক দলের লোক, ওরা ডিসিগিরি করছে না, ওখানে তারা তাদের সংগঠনের কাজ করছে। আমি এমনও শুনেছি যে ইসলামী ফাউন্ডেশনের যে ডিজি তিনি তার সেখানে কর্মকর্তা কর্মচারীদেরকে বলছেন তোমরা রোকন না হলে তোমাদের চাকরি থাকবে না। একবার সত্য কথা আজকেই আমাকে বলেছে, আমি আপনাদের সামনে আমি কোনো মিথ্যা বানিয়ে বলছি না। এই জন্য ওই বাচ্চা, এই জন্য হানাফ, এই জন্য মুগ্ধ, এই জন্য আবু সাইদ শেখ হাসিনার পুলিশের বুলেটের কাছে নিজের শার্টের বোতাম খুলে দিয়ে দাঁড়িয়ে গেল গণতন্ত্রের মুক্তির জন্য। একটি রাজনৈতিক চেতনার রঙে আমাদের প্রশাসন সাজবে, আবার শেখ হাসিনা যে চেতনা তৈরি করেছিলেন সেই পাতারও চেতনা, কোনো কিছু ঘটলেই উনি টাকা লুট করবেন, এর প্রতিবাদ করলে ওকে ধরো, ওই মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। আবার নতুন করে আবার অন্য চেতনা আমরা দেখছি ধর্মের নামে, যে রোকন না হলে দলের সে চাকরি করতে পারবে না। এখনো তো নির্বাচন হয়নি, কে ক্ষমতায় যাবে, জনগণ কাকে ভোট দিবে এটা নির্দিষ্ট হয়নি। তাহলে এই কথাগুলো কেন আসছে ভাই? এগুলো কেন আমাদের শুনতে হচ্ছে? অনেক দপ্তর থেকে, সরকারি দপ্তর থেকে অনেকে আসছেন যে ভাই আমরা কি করব, আমরা যদি ওই দলের সদস্য না হয়, রোকন না হয়, আমরা তো চাকরি করতে পারবে না। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি ও শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিলে বক্তব্য রাখছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি শুনছিলাম। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানান আয়োজনে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। জন্মাষ্টমী উৎসবে দেশের বিভিন্ন স্থানে বের হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শুরুতেই ময়মনসিংহে যাব। হারুন, জানাবেন যে ময়মনসিংহে শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি কেমন ছিল, দিনটি ঘিরে কি কি আয়োজন থাকছে? শাফিন, যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে শুভ জন্মাষ্টমী পালিত হচ্ছে এবং নানা আনুষ্ঠানিকতা রয়েছে দিনভর। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় দুর্গাবাড়ি মন্দির থেকে এবং এই র্যালিটি দুর্গাবাড়ি রোডে উদ্বোধন করেন ময়মনসিংহের ডিআইজি অফিসের পুলিশ সুপার ফাল্গুনী নন্দী এবং ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার এবং ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী এবং সনাতন ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ কিন্তু এই বেলুন উড়িয়ে রেলের উদ্বোধন করেন এবং দুর্গাবাড়ি রোড থেকে র্যালিটি শুরু হয়ে গাঙ্গিনার পার, রেল স্টেশন মোড়, রেলির মোড় হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কিন্তু আবার দুর্গাবাড়ি মন্দিরে এসে র্যালিটি শেষ হয়। আমরা দেখেছি যে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে নেচে গেয়ে আসলে এই জন্মাষ্টমীর যে শোভাযাত্রা সেটিতে অংশগ্রহণ করে এবং ঢাক ঢোলের বাদ্যের তালে তালে কিন্তু তারা এই যে শোভাযাত্রা সেটিতে অংশগ্রহণ করেন এবং আমরা দেখেছি যে এই জন্মাষ্টমীর যে শোভাযাত্রা সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছিল। আমরা দেখেছি রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল এবং যে শোভাযাত্রাটি বের হয় এই শোভাযাত্রাটির সম্মুখভাগে পুলিশের অগ্রবর্তী একটি দল ছিল এবং পেছনের দিকেও আরেকটি দল ছিল যারা কর্ডন করে মূলত এই যে শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবে যাতে শেষ হয় সেই ব্যবস্থাটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছিল এবং এখানে যারা
অংশগ্রহণ করেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে এক সময় সমাজে যখন অনিষ্টতা, অপবিত্রতা এবং অসত্যের একটি ব্যাপক ভাবে একটি ছড়িয়ে পড়ে, ঠিক সেই সময়ে কিন্তু শিষ্টের পালন এবং দুষ্টের দমন করার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল এবং সেই ধারাটি অব্যাহত রেখেই কিন্তু প্রতি বছর এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে, জন্মতিথিতে এই জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। এবং সনাতন ধর্মাবলম্বীরা যেটি বলেছেন যে তারা এখনো সেই শিষ্টের পালন এবং দুষ্টের দমনের যে বার্তাটি নিয়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল সেটি কিন্তু তারা ধরে রেখেছেন। এবং আজকের যে বর্ণাঢ্য আয়োজন সেটি কিন্তু কিছুক্ষণ আগে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শেষ হয়েছে এবং সন্ধ্যায় জন্মাষ্টমীর যে পুজো রয়েছে সেই পুজো কিন্তু এই দুর্গাবাড়ি মন্দিরে অনুষ্ঠিত হবে এবং সেই দিনভর কিন্তু অন্যান্য আরও আয়োজন রয়েছে। সবকিছু মিলিয়ে জন্মাষ্টমী কিন্তু ময়মনসিংহে উৎসবমুখরভাবে পালিত হচ্ছে। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হয়েছে, সন্ধ্যায় শুরু হবে জন্মাষ্টমীর পুজো। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। সব জানাবেন, চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপনে কি কি আয়োজন আনুষ্ঠানিকতা রয়েছে? চট্টগ্রামে সকাল থেকেই কিন্তু নানান আয়োজন চলছে। বিশেষ করে সকাল 11টার দিকে চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে জন্মাষ্টমীর যে মহাশোভাযাত্রা, সেই মহাশোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং সেই উদ্বোধনের পরেই কিন্তু যে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রা শুরু হয়েছে এবং এই শোভাযাত্রা প্রতি বছরই কিন্তু নগরীর আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয় এবং এরপরে কোতোয়ালি মোড় এবং সেই সাথে কোতোয়ালি মোড় থেকে ঘুরে নিউ মার্কেট হয়ে সেটি কিন্তু আবারও জেমসের হলে গিয়ে শেষ হয়। এবং এই শোভাযাত্রার প্রধান আকর্ষণ যেটি থাকে সেখানে তরুণ তরুণীরা, সেই সাথে ছোট শিশুরাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আদলে নিজেকে সাজিয়ে তোলেন এবং তার জীবনের নানান দিকগুলো কিন্তু তারা ফুটিয়ে তোলেন। তেমন একটি চিত্র কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। এবং এভাবে কিন্তু অসংখ্য যানবাহন, বড় বড় যানবাহনে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনাবলী তারা নিজেদের এই ঘটনাবলীর আলোকে নিজেকে সাজিয়ে তুলেছেন এবং সাজিয়ে তুলে সেই বিষয়গুলো দর্শকদের মাঝে বা সাধারণ মানুষের কাছে তারা কিন্তু ফুটিয়ে তুলছেন। এবং সেখানে আজকে যখন উদ্বোধনী অনুষ্ঠান হয় সেখানে বক্তব্য রাখেন বা প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং সেই সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উদ্বোধনী অনুষ্ঠান করেন এবং তারা বলছিলেন যে উদ্বোধনকালে ফারুকী আজম বলেছেন যে বিগত সময়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই সমাজকে খণ্ডিত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু শুভ শক্তির কারণে সেই চেষ্টা বারবারই ব্যর্থ হয়েছে এবং আগামীতে বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বলে তিনি প্রত্যাশা করেছেন। এবং আগামীতে যেই নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকারও এই বিষয়গুলোকে আরও আন্তরিকতার সাথে দেখবে বলেও কিন্তু তিনি মন্তব্য করেছেন। এবং এই যে জন্মাষ্টমীর আজকের এই অনুষ্ঠান 5252 বছর আগে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল আজকের এই দিনে এবং আজকের এই সময়টাতে এসে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সকল অশুভকে বিনাশের জন্য এবং সমাজের যে অশুভ শক্তি রয়েছে সেই অশুভ শক্তি ধীরে ধীরে সেই অশুভ শক্তির বিরুদ্ধে সত্যের জয় হবে, তেমনটি তারা প্রত্যাশা করছেন। এবং একই সাথে এই জন্মাষ্টমী উপলক্ষে আজকের যে অনুষ্ঠান শুরু হলো তার মধ্য দিয়ে আগামী 4 দিন ব্যাপী কিন্তু বর্ণাঢ্য আয়োজন রয়েছে। আজ কিন্তু সারাদিন ধরে নগরের জেমসেন হলে মাতৃ সম্মেলন, যুব সম্মেলন সহ ধর্মীয় আরাধনা এবং নানান ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এই যে শুভ জন্মাষ্টমী সেটিকে উদযাপন করবেন সনাতনী ধর্মাবলম্বীরা। চট্টগ্রাম থেকে জন্মাষ্টমীর উৎসব উদযাপনের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ জন্মাষ্টমী উদযাপনের নানা আয়োজন নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে শোয়েব রহমান এবং ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ যুক্ত হয়েছিলেন। রাজধানীর গণপরিবহনের সমস্যা কমাতে শুরু হওয়া রাইড শেয়ারিং যেন এখন এক ভোগান্তির নাম। নানা কারণে দিন দিন অ্যাপ থেকে মুখ ফিরিয়ে চুক্তিতে চলাচল করছেন বাইক চালকরা। বাধ্য হয়ে দরদাম করে চলাচল করতে হচ্ছে যাত্রীদেরও। এতে উভয়েরই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিভিন্ন ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন রাইড শেয়ারিং নীতিমালা বাস্তবায়নের অভাবে সড়কে দেখা দিচ্ছে বিশৃঙ্খলা। আসিফ ইকবাল খানের প্রতিবেদন। অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং প্রথম শুরু হয় 2011 সালে নিউ ইয়র্ক শহরে। ব্যাপক জনপ্রিয়তায় তা ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য বড় শহরেও। ঢাকায় অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং অ্যাপ চালু হয় আরও 5 বছর পর।
2016 সালে যাত্রী ও চালকদের জন্য সেই সেবা নিয়ে আসে বিশ্বখ্যাত রাইড শেয়ারিং কোম্পানি উবার। উবারের সাফল্যে এই বাজার ধরতে চলে আসে পাঠাও, ও ভাই, পিকমি ও সহজের মতো দেশীয় রাইড শেয়ারিং অ্যাপ। ব্যস্ত ঢাকায় নগর জীবনের চলাচলকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার যে আশা নিয়ে এসেছিল রাইড শেয়ারিং, সেখানে হঠাৎই যেন ছন্দপতন। স্বল্প দূরত্বেও অতিরিক্ত ভাড়া, ডিজিটাল পেমেন্টে চালক গন্তব্য যেতে রাজি না হওয়ায় বেড়েছে বিপত্তি। আস্থা হারিয়ে ফেলেছেন যাত্রীরাও। অ্যাপসে হয়তো ওয়েট করা লাগে, যাকে আমরা যার পছন্দ অনুযায়ী যে আসবে তার জন্য আবার অপেক্ষা করতে হবে। এই জন্য যখন ইমার্জেন্সি থাকে তখন আমরা এইভাবে চলে যাই। আমি ডাইরেক্ট যাই, রাস্তায় রাইড শেয়ার তো অ্যাভেলেবেল পাওয়া যায়, যে বলি ভাই আমি যাব, কত টাকা নেবেন, 200 বলে আমি 150 টাকা দিয়ে চলে যাই। গল্প আছে মুদ্রার ও পিঠেও। দেশ জুড়ে অনলাইন রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলো শুরুতে অ্যাপের মাধ্যমে যাত্রী সেবা দিলেও কঠোর নজরদারির অভাবে ভেস্তে যেতে বসেছে অল্প দিনে জনপ্রিয়তা পাওয়া এই সেবা মাধ্যমটি। যাত্রীদের বিপদের সুযোগ বুঝে এখন অনেক চালকই চুক্তিতে যাচ্ছেন। অ্যাপসে কল না আসলে কলের অপেক্ষা করে না, যাত্রী যখন আসে অনেক যাত্রী আছে যে অ্যাপস ব্যবহার নিজেরা করে না, সামনে গাড়ি পাইলে জিজ্ঞাসা করে যাইবেন কিনা, তখনই কন্ট্রাক্টে যাওয়া হয়। অ্যাপ বাদে চুক্তিভিত্তিক চলাচলে ট্র্যাকিংয়ের সুযোগ নেই, যা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যাত্রী চালকের জন্য, যার আভাস মিলে সংবাদ শিরোনামে। ঢাকায় বহুদিনের সমস্যা সিএনজি চালিত অটোরিকশা ও ট্যাক্সি ক্যাব মিটারে না যাওয়া। এবার সেই সমস্যায় যুক্ত হয়েছে রাইড শেয়ারিংয়ে। তবে কেন অ্যাপে দেখানো ভাড়ায় যেতে চান না চালকরা? অ্যাপসে ভাড়া মারলে আমাদের খুব লস হয় আর কি। যেমন আমরা পার কিলো তো পাই 10 টাকা, আর আমরা যদি লোকালে যদি আপনার ভাড়া মানে কথা কন্ট্রাক্টে যদি ইউজ করি তাহলে আমাদের মানে আপনার পার কিলোতে 20 টাকা পড়ে। ধরেন 127 টাকা আসছে, আমি জ্যামে পইরেই রইছি, সে আমাকে মানে পারলে 27 টাকাই দেয়, ওই 30 টাকা দেয়। কিন্তু আমি যদি এইটা কন্ট্রাক্টে একটু মারি তাহলে দেখা গেছে সেটা 27 টাকার জায়গায় 150 টাকা হবে। রাইড শেয়ারিং নীতিমালা বাস্তবায়ন করে রাইড শেয়ারিং কোম্পানিগুলোকে আনা উচিত জবাবদিহিতার মধ্যে, না হলে এর সমাধান পাওয়া মুশকিল। যারা এটার দায়িত্ব নিয়ে আছেন তারা রাইড শেয়ারের সংজ্ঞাটা জানেন কিনা সন্দেহ। যদি জানতেন তাহলে কিন্তু দায়িত্বটা নিতেন, এবং সবচেয়ে বড় কথা হলো যারা দায়িত্বটা নিচ্ছেন না তারা আবার জবাবদিহিতার আওতায় আসছেন না। পুরো পৃথিবী এই অমিত সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত গাড়িকে কমিয়ে নিয়ে আসতেছে, সেই জায়গাটার মধ্যে আমরা পুরো উদাসীন হয়ে থাকছি এবং একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে। বর্তমানে উবার, পাঠাও ও সহজসহ 15টি নিবন্ধিত রাইড শেয়ারিং প্রতিষ্ঠান রয়েছে দেশে। এর মধ্যে অনেকেই লাইসেন্স নিয়েও অবস্থা বিবেচনায় কার্যক্রম শুরু করেননি, আর বাকি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছে লোকসানে। ফলে টিকে আছে মাত্র 2 থেকে 3টি প্রতিষ্ঠান। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। এবার দেশের বাইরের খবর। ইউক্রেনের যুদ্ধ বন্ধে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তি আলোচনা। যদিও বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প মন্তব্য করেছেন, সংঘাত নিরসনে রাশিয়ার সঙ্গে সমঝোতা না হলেও আলোচনা ফলপ্রসূ হয়েছে। আর রুশ প্রেসিডেন্ট বলছেন, সংঘাত বন্ধ করতে হলে আগে যুদ্ধের কারণ অনুসন্ধান করে তা সমাধান করতে হবে। তবে এ ব্যাপারে মস্কোর যথেষ্ট আগ্রহ আছে বলে মন্তব্য করেন পুতিন। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুতিন ও ট্রাম্পের পরবর্তী সাক্ষাৎ হতে পারে মস্কোয়। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যালমেন্ড্রফ রিচার্ডসন সামরিক ঘাঁটি। লাল গালিচায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2019 সালের পর এই প্রথম শুক্রবার মুখোমুখি দুই রাষ্ট্রপ্রধান। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের এই বৈঠক নিয়ে গোটা বিশ্বের আগ্রহ ছিল তুঙ্গে। স্থানীয় সময় বেলা 11টায় শুরু হয় ট্রাম্প পুতিন দ্বিপক্ষীয় বৈঠক। প্রায় 3 ঘণ্টা ধরে চলে আলোচনা। বৈঠকে ট্রাম্পের সঙ্গে অংশ নেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। অপরপক্ষে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। যদিও ইউক্রেন সংঘাত বন্ধে কোনো সমাধান সূত্র ছাড়াই শেষ হয়েছে পারসুইং পিস শীর্ষক এই সামিট। চুক্তি না হলেও বৈঠক শেষে খোশ মেজাজে সংবাদ সম্মেলনে অংশ নেন দুই রাষ্ট্রপ্রধান। সমাধানে না পৌঁছাতে পারলেও পুতিনের সঙ্গে এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। আশ্বাস দিয়েছেন, পশ্চিমা সামরিক জোট নেটো ও ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে দ্রুত এই সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। যৌথ সংবাদ সম্মেলন শেষে পুতিনকে ধন্যবাদ দেন ট্রাম্প এবং তাকে ভলোদিমির বলে সম্বোধন করেন তিনি। I believe we had a very productive meeting. There were many points that we agreed on, most of them I would say, a couple of big ones that we haven't quite gotten there, but we've made some headway.
So there's no deal until there's a deal. I will call up NATO in a little while. I will call up the various people that I think are appropriate, and I'll of course call up President Zelensky and tell him about today's meeting. It's ultimately up to them. বিপরীতে রুশ প্রেসিডেন্ট মন্তব্য করেন, একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ইউক্রেনের সঙ্গে শুরু হওয়া সংঘাতের মূল কারণগুলো নিরসন করতে হবে। পাশাপাশি ইউক্রেন ও তার ইউরোপের মিত্রদের হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে বা উস্কানিমূলক কাজ করলে সংকট সমাধান সম্ভব না। Знаете, понимаете, одним из центральных вопросов стала ситуация вокруг Украины. Мы видим стремление администрации США и лично президента Трампа содействовать разрешению украинского конфликта. Его желание вникнуть в суть и понять его истоки. সংবাদ সম্মেলন শেষে করমর্দন করে হাসি মুখে একে অপরকে বিদায় জানিয়েছেন ট্রাম্প পুতিন। বৈঠক শেষে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি বা যুদ্ধবন্ধের চুক্তি নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসলেও শিগগিরই আবার দেখা করতে পারেন দুই রাষ্ট্রপ্রধান। ট্রাম্পকে মস্কোতে আসার আমন্ত্রণ জানিয়ে সংবাদ সম্মেলন থেকে বিদায় নেন পুতিন। এদিকে বৈঠক শেষ করে ফক্স নিউজকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় পরবর্তী সময়ে জেলেনস্কি পুতিন বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প মন্তব্য করেন, এমন একটি বৈঠক আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে এবং দুই রাষ্ট্রপ্রধান চাইলে তিনি নিজেও ওই বৈঠকে যোগ দিতে পারেন। শুক্রবারের এই বৈঠকের আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন, পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়াকে চরম পরিণতি ভোগ করতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর এমন অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনীয় ভূখণ্ড ভাগাভাগি ও নিরাপত্তা নিশ্চয়তা পেলে রাশিয়া সংঘাত বন্ধে রাজি হবে এমন আভাসও দিয়েছেন পুতিন, বলছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইউক্রেন সংঘাত বন্ধে কোনো সমাধানে আসতে না পারলেও শেষ পর্যন্ত আলাস্কা থেকে জিতেই দেশে ফিরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমনটাই দাবি করছে মার্কিন বার্তা সংস্থা CNN। আর বিশ্লেষকদের মতে আলোচনার শুরুতে মার্কিন প্রেসিডেন্টের গতিবিধি ইতিবাচক মনে হলেও বৈঠক শেষে তার অভিব্যক্তি ইঙ্গিত করে পুতিনের কাছে কূটনৈতিকভাবে ধরাশায়ী হয়েছেন ট্রাম্প। এমনকি যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়াকে যে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, বৈঠক শেষে সেই অবস্থান থেকেও সরে এসেছেন তিনি, বলছেন বিশ্লেষকরা। সতীর্থ কর্মকারের আরও একটি প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের আলাস্কায় ইউক্রেন ইস্যুতে প্রায় 3 ঘণ্টা বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাম্প ও পুতিন একে অপরের সঙ্গে সৌজন্যতা রক্ষা করে চললেও এর পেছনে কূটনীতির সূক্ষ্ম খেলা দেখছেন বিশ্লেষকরা। শুক্রবারের বৈঠক থেকে মেলেনি কোনো সমাধান সূত্র। পাছে সাংবাদিকরা বেফাঁস প্রশ্ন করে বসেন, তাই সংবাদ সম্মেলন থেকে বাদ দেয়া হয় প্রশ্নোত্তর পর্ব। কিন্তু বৈঠক শেষে তড়িঘড়ি ফক্স নিউজের মুখোমুখি হন ট্রাম্প। স্বীকার করেন, রাশিয়া ইউক্রেনে যেসব ভূখণ্ডের নিয়ন্ত্রণ চায় তা না দিলে যুদ্ধ বন্ধে আগ্রহ দেখাবে না মস্কো। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর প্রশ্ন ওঠে, ইউক্রেনের স্বার্থ রক্ষার প্রশ্নে কতখানি ফলপ্রসূ হল ট্রাম্প পুতিন বৈঠক। শুক্রবারের সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, পুতিনের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যকে কূটনৈতিক শিষ্টাচার ছাড়া আর কিছুই বলতে নারাজ বিশ্লেষকরা। আর বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞরা বলছেন, আলোচনার শুরুতে ট্রাম্প ইতিবাচক মনোভাব নিয়ে চললেও বৈঠক শেষে তাকে দেখে মনে হয়েছে তিনি আত্মবিশ্বাস ও আশাবাদ দুটোই হারিয়ে ফেলেছেন। The energy was so different. He was so excited to see Putin. He was really open and energetic. I just don't think he got what he wanted, because you just saw him seem a lot more tame. He was less emphatic. He obviously, if you've ever watched President Trump talk, he talks with his hands all the time. He does a lot of this expressive stuff. এদিকে মার্কিন বার্তা সংস্থা CNN বলছে, বৈঠক থেকে ইউক্রেন ইস্যুতে কোনো সমাধান না আসলেও আলাস্কা থেকে জিতেই দেশে ফিরেছেন পুতিন। প্রথমত, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হলেও যুক্তরাষ্ট্রে পেয়েছেন লাল গালিচা সম্মাননা। দ্বিতীয়ত, ট্রাম্প যুদ্ধবন্ধের তাগিদ না দেয়ায় ইউক্রেনকে আরও কিছুদিন বেকায়দায় রাখতে পারবেন রুশ প্রেসিডেন্ট। এ দুটি বিষয় ইঙ্গিত করে পুতিনকে কূটনৈতিকভাবে ধরাশায়ী করতে ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে ট্রাম্প স্পষ্ট বলেছেন, আপাতত রাশিয়ার পণ্যের শুল্ক আরোপ কিংবা মস্কো থেকে যারা তেল কিনছে তাদের ব্যাপারে ভাবছেন না তিনি। এ বিষয়ে সিদ্ধান্ত আসবে আরও 2 থেকে 3 সপ্তাহ পর, যা ইঙ্গিত করে এ বিষয়ে মস্কোর প্রতিক্রিয়া আমলে নিচ্ছে ওয়াশিংটন এবং একেও পুতিনের অর্জন হিসেবে দেখছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
অন্যদিকে ট্রাম্প পুতিনের এই বৈঠক নিয়ে যখন বিশ্বের সব গণমাধ্যমে খবরের ছড়াছড়ি, তখন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্কে খুব সাদামাটাভাবেই প্রচার করা হচ্ছে আলাস্কা বৈঠকের সংবাদ। জোর দিয়ে বলা হচ্ছে বৈঠকের পর মস্কোর ওপর নতুন করে আর শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন, অর্থাৎ পুরো বিষয়টিকে উপস্থাপন করা হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা হিসেবেই। বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিরা ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে এমন বিবৃতি দিলেও কি কি বিষয় দুই দেশ সম্মত হয়েছে কিংবা যুদ্ধবন্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা এ নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষই। তাই কিসের ভিত্তিতে এই বৈঠকের সাফল্য দাবি তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আলজেরিয়ায় বাস নদীতে পড়ে অন্তত 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 23 জন। দেশটির সিভিল ডিফেন্স ইউনিট বা দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ওয়েদ আল হেরেক নদীতে একটি যাত্রীবাহী বাস পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 4 জন নারী, আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। মরদেহ চিহ্নিত করতে কাজ করছে দেশটির পুলিশ। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবুন। এবারে খেলার খবর। ফুটবল দল বদলের মৌসুমে গুঞ্জন শুরু হয়েছে বাংলাদেশি তারকা হামজা চৌধুরীকে কেন্দ্র করে। নিজ লিগের দল রেক্সহ্যাম এএফসির নজরে রয়েছেন 27 বছর বয়সী এই মিডফিল্ডার। একাধিক ব্রিটিশ গণমাধ্যমের খবর, হলিউড অভিনেতা রায়ান রেনল্ডসের মালিকানাধীন রেক্সহ্যাম বাংলাদেশের তারকা হামজাকে এ দলে পেতে আগ্রহী। বিগত কয়েক বছর ধরে ইংলিশ ফুটবলে আলোচিত দল রেক্সহ্যাম। ইংলিশে 5ম বিভাগ থেকে শুরু করে বর্তমানে 1ম বিভাগ ফুটবলে উঠে এসেছে ক্লাবটি। এবারে দলের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগ নিশ্চিত করা, আর সেই লক্ষ্যেই হামজা চৌধুরীকে নিয়ে দলটির আগ্রহ প্রকাশ্যে এসেছে। চলতি মৌসুমে এরই মাঝে দল ঢেলে সাজিয়েছে রেক্সহ্যাম, আর তাতে নতুন সংযোজন হতে পারেন হামজা চৌধুরী। শেষ করব এখন থাকা, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে পাইপলাইনে জ্বালানি তেল এলো ঢাকায়। বিপিসির বাণিজ্যিক কার্যক্রমে স্বয়ংক্রিয় পদ্ধতির উদ্বোধন। রাজশাহী নগরীর একটি ভবনে যৌথ বাহিনীর অভিযান। দেশি বিদেশি অস্ত্রসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার। আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধে বনানীর সীসা লাউঞ্জে রাব্বি হত্যা। ব্রিফিংয়ে র্যাব, 2 আসামি গ্রেপ্তারের পর বাকিদের ধরতেও অভিযান চলছে। সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মতিথিতে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা। জন্মাষ্টমী উৎসব ঘিরে নানা আয়োজন। যুদ্ধবিরতির সিদ্ধান্ত আসেনি ট্রাম্প পুতিন বৈঠকে। অগ্রগতির দাবি মার্কিন প্রেসিডেন্টের। আলাস্কা থেকে জিতেই ফিরেছেন রুশ প্রেসিডেন্ট, বলছে সিএনএন। এ ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে ভিজিট করুন youtube.com/c/ekontv।